সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটোল টাটা সংবাদ শিরোনাম। ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যে মানব পাচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার। টুটুল ওভারসিজের মালিক ছিলেন মুদি দোকানদার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নানা কর্মসূচি। করোনার কারণে এবারও ঢাকায় হয়নি কুমারী পূজা। $২,০০০ কোটি টাকা অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য খন্দকার মোশাররফ হোসেনের এপিএস AHM ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও তদন্ত জামাল পাশা এই তথ্য জানান। AHM ফুয়াদের বিরুদ্ধে ২,০০০ কোটি টাকার অর্থ পাচার মামলা ছাড়াও মানি লন্ডারিং ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে। এর মধ্যে 7টি মামলায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফুয়াদ হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী গঠন করে চাঁদাবাজি এবং পাসপোর্ট অফিস ও বিভিন্ন হাটবাজারের ইজারা নিয়ন্ত্রণ ও ভূমি দখল করে গত 10 বছরে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। গত বছর পুলিশের অভিযান শুরু হলে আত্মগোপনে যান তিনি। মুদি দোকানদার থেকে হয়েছেন মানব পাচারকারী চক্রের প্রধান। অবৈধ আয় গড়েছেন 3টি ট্রাভেল এজেন্সি, যার একটিরও অনুমোদন নেই। উচ্চ বেতনে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে মানুষকে প্রতারিত করত মেহেরপুরের গাংনীর টুটুল। সহযোগী তৈয়ব সহ 8 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব। আমারে বোন বানাইছে, বোন বানাইয়া অনেক অভিনয় করে কয় আপা ডেলিগেটে লোক লিখছে, আপনি যদি ভাই ভাগ্নে থাকে নিজের আপনজন থাকে লিয়ে আসিন, আমি অতি তাড়াতাড়ি উঠে দেবো। বগুড়ার মালেকা বেগম কাজের আশায় 6 জন নিকট আত্মীয়কে বিদেশ পাঠাতে পরিচিত তৈয়ব আলীর হাতে কয়েক দফায় তুলে দেন 15 লাখ টাকা, কিন্তু 3 বছরেও বিদেশ যেতে পারেনি কেউ। আমি যাই বলছি, তারা মনে করছে কম টাকা দিয়ে সই দিলে যাবি জায়গা। একজনক টাকা লিছে 5.5 লাখ, আর একজনক টাকা লিছে হচ্ছে 3,10,000, মানে মোটামুটি 15 লাখ। তৈয়ব আলীর মাধ্যমে গৃহকর্মী হিসেবে ভাতিজিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে বিপাকে পড়েছেন আশরাফ আলী। বহুদিন ধরে ভাতিজি আসমার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। একদিন ফোন করছিল, এরপরে আর সে তার যোগাযোগ নেই। তৈয়বকে বারবার বলা হয়েছে, অনেক কিছু অনুরোধ করা হয়েছে, কিন্তু তৈয়ব সেদিকে কোনো গুরুত্ব দেয়নি। তৈয়ব আলী চক্রের হাতে প্রতারিত হওয়ার এমন অভিযোগ আরও অনেকের। বিদেশ পাঠাইব বলে আজকে 4 বছর চলতেছে, 3 লাখ টাকা পাসপোর্ট তাদের কাছে। ওখানকার এজেন্সি এখানে টাকা দেবে, আমরা ওখানে চলে গেলে ওনারা এখানে টাকা দিয়ে দেবে। আমাদেরকে জমি জমা ছিল বিক্রি করে নিছে, লক্ষ লক্ষ টাকা হাসিল করছে, আর তাও আমাদেরকে ভয় দেখায়। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব 4-এর একটি দল। এ সময় গ্রেপ্তার করা হয় মানব পাচার চক্রের অন্যতম হোতা টুটুল ও তৈয়ব সহ 8 জনকে। 50-এরও বেশি মানুষকে সে মানব পাচার করছে। এই 50 জনই কিন্তু বিদেশে যা বিপদে আছে, তারা বাংলাদেশেও ফিরতে পারছে না। গৃহ পরিচারিকা সহ অন্যান্য দোকানপাটে তাদেরকে নিয়োগ করা হবে এই কথা বলে তাদেরকে প্রতারিত করা হতো। তো বিদেশে যাওয়ার পরপরই এয়ারপোর্টেই তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। বিক্রি করে দেওয়ার পরে তারা পরিবার পরিজনের সঙ্গে আর যোগাযোগ করতে পারত না। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, সে বৈধ হোক আর অবৈধ মানব পাচারকারী হোক, রিক্রুটিং এজেন্সির মালিক হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণাও করত চক্রটি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনে হাইকোর্টের আদেশের দিন পিছিয়েছে। আজ এ সংক্রান্ত আদেশ দেওয়ার কথা থাকলেও নথি ও নামের তালিকা পর্যালোচনা করে আগামী সপ্তাহে আদালত আদেশ দেবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আদেশের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এদিকে ইভ্যালি পরিচালনার জন্য হাইকোর্টের বোর্ড গঠনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল হাসান, সংস্কার বোর্ডের সচিব ইয়াকুব আলী পাটোয়ারি ও সাবেক সচিব মাকসুদুর রহমান পাটোয়ারির নাম প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদের একজনকে কমিটিতে রাখা হবে।
করোনার টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দুর্যোগে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভবন নির্মাণের সময় নিয়ম মানতে হবে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বুধবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে 1973 সালের 1 জুলাই বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলতি বছর সিপিপির 50 বছর পূর্তি উদযাপন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, প্রাকৃতিকভাবে দুর্যোগপ্রবণ বাংলাদেশ, এর সাথে যুক্ত হয়েছে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি। তাই এই ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সবাইকে। অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা দুর্যোগপূর্ণ অবস্থা আছে। তাদের অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কাজে আমাদের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে ব্যবস্থা নিতে হবে। তিনি দাবি করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন উদাহরণ। ঘূর্ণিঝড় ও বন্যাসহ যে কোনো দুর্যোগ বর্তমান সরকার সফলভাবে মোকাবিলা করেছে। এক্ষেত্রে জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখনই আপনি ঘর বাড়ি অফিস আদালত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন, সেটা করবার সময় আপনাকে আগে মাথায় রাখতে হবে আগুন লাগতে পারে, ঝড় আসতে পারে, বা যে কোনো বন্যা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনাকে ঝুঁকি থেকে মুক্ত থাকার কি কি ব্যবস্থা নিতে পারে সেই বিল্ডিং কোড মেনেই সব তৈরি করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করে চলমান মহামারী নিয়েও সবাইকে সতর্ক করেন সরকার প্রধান। এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। তবে সেই সাথে সাথে সবাইকে অনুরোধ করব, শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে। কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। শেখ হাসিনা বলেন, করোনায় কর্মহীন সহ প্রায় 7 কোটি মানুষকে সরকার সহায়তা করেছে। এটা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। যত দুর্যোগই আসুক, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27,730 জন। স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 22,153টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে 518 জনের। শনাক্তের হার শতকরা 2.34%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 15,64,019 জনের। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 505 জন। আর এ নিয়ে মোট সুস্থ হয়েছে 15,25,673 জন। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত রাজধানীর পূজা মণ্ডপগুলো। করোনা সংক্রমণ রোধে এবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হয়নি। অষ্টম তিথির শেষে রাতে নবমী তিথির প্রারম্ভে হবে সন্ধি পূজা। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। রাজধানীর গুলশান বনানী পূজা মণ্ডপে সকাল থেকেই মন্ত্রপাঠ করে চলেছেন পুরোহিত। স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে মণ্ডপে যান ভক্তরা। শঙ্খের ধ্বনি, কাঁসার ঘণ্টা, ঢাকের বাদ্য আর উলুধ্বনির মধ্য দিয়ে নানা আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা। অষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীরা উপোস থাকেন। দুপুর 12টা নাগাদ পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রসাদ দিয়ে উপোস ভাঙেন তারা। আমরা সবাই উপবাস থেকে মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সকল দুঃখ কষ্ট যেন মা দূর করে দেন। পুরুষ মহিলা মিলে আমরা মায়ের কাছে প্রার্থনা জানানোরই মেন উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনের তাৎপর্য। মা যেন এই অন্ধকার দূরীভূত করে আবার শান্তি সমৃদ্ধি সবার জন্য ফিরিয়ে আনেন। অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। যদিও করোনার সংক্রমণ এড়াতে এবছর কুমারী পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর রামকৃষ্ণ মিশন। মা যা করে ভালোর জন্যই করে, হয়তো বা এটাতেই আমাদের সবার ভালো হবে, মঙ্গল হবে। কুমারী পুজো হলে অনেক ভিড় হবে, ঠিক আছে, আমাদের অনেক দূর দূর থেকে লোক আসে, তো আমরা কুমারী পুজো অবশ্যই মিস করছি। পুরোহিত জানান, শুধু দুর্গাপূজায় নয়,
সকল ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রার্থনায় প্রথম চাওয়া ছিল করোনা থেকে সারা বিশ্বের মুক্তি। আজকে আমাদের সন্ধি পূজা হবে রাতে, আমরা 108টা প্রদীপ ধরাবো এবং তখনই আমরা মার কাছে রাতে প্রার্থনা করব যেন মা আমাদের এবার বিপদ থেকে উদ্ধার করে, সামনের বছর যেন আমরা সবাই যেই উৎসব করি এবং প্রাণ ভরে করতে পারি। পুষ্পাঞ্জলির পর মণ্ডপে মণ্ডপে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান করোনা পরিস্থিতির কারণে অনেক কিছুই এবছর সংক্ষিপ্ত করা হয়েছে। মণ্ডপে ঢোকার সময় আমরা মাস্ক নিশ্চিত করছি, হ্যান্ড স্যানিটাইজেশন করছি, সামাজিক দূরত্বটা বজায় রাখার চেষ্টা করছি। মণ্ডপে কোনো আগের মতো খাওয়ার বিতরণ করা হচ্ছে না, যেখানে গ্যাদারিংয়ের সম্ভাবনা থাকে। এছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। এবছর রাজধানীতে 238টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে না হলেও দেশের বিভিন্ন স্থানে মহা অষ্টমীতে হয়েছে কুমারী পূজা। নারী জাতিকে সম্মান জানাতে রামকৃষ্ণ মিশনগুলোতে এই পূজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের পাথরঘাটার শ্রী শ্রী শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে সকাল 10:30টায় আয়োজন করা হয় কুমারী পূজার। এবার কুমারী মায়ের আসনে বসানো হয় 6 বছর বয়সী প্রীতধরকে। কুমারী পূজা কি করলে কি হয়? দেশের মঙ্গল হয়, অশুভ শক্তি নাশ হয়, পৃথিবীর কল্যাণ এবং শান্তি বইয়ে আসে। মায়ের কৃপা যেন সবার উপর বর্ষিত হয়, পৃথিবী যেন করমুক্ত হয়ে আগের মতো প্রাণোজ্জ্বল হোক। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান করা হচ্ছে। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন মণ্ডপে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা ও আরতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময়ে আমরা সারা বিশ্বের জন্য মায়ের কাছে প্রার্থনা করছি যে করোনা থেকে যাতে আমরা মানব জাতি সকলে মুক্ত পাই। একটাই প্রার্থনা যে করোনা মুক্ত বাংলাদেশ হোক আর সবাই সুস্থ থাকুক, অসাম্প্রদায়িক বাংলাদেশটা আমরা যেন আবার এইভাবেই দেখতে পাই। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে নগরীর রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবী দুর্গার কুমারী রূপে 9 বছরের টিউলিপ সরকারকে অপরাজিতা নামে সাজিয়ে অঞ্জলি প্রদান করা হয়। বরিশালে কুমারী পূজা না হলেও অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমী বিহিত পূজা। মহা অষ্টমীতে ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনা এবং করোনামুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করেন দেবীর কাছে। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। দুর্গাপূজার খবর জানাতে এবারে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, মহাষ্টমীতে মণ্ডপগুলোতে কি কি আয়োজন রয়েছে, সেখানে ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখেছেন দিনভর, এবং একই সাথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ দোলা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ বরিশালে পালিত হচ্ছে মহা অষ্টমীর বিহিত পূজা। ধর্মীয় রীতি অনুযায়ী সকাল 7টায় এই পুজো অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার 634টি পুজো মণ্ডপে একযোগে পুজো অনুষ্ঠিত হয়েছে। এরপর ঠিক বেলা 11টার দিকে দেবী দুর্গার নিকট অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। আমরা লক্ষ্য করেছি যে নতুন পোশাকে ব্যাপক উৎফুল্ল প্রাণচাঞ্চল্যতা নিয়ে ভক্তরা এসে ভিড় করছেন। সকাল থেকেই দেবী দুর্গার নিকট তারা বিভিন্ন ধরনের প্রার্থনা নিবেদন করছেন। বিশেষ করে করোনা মহামারী বৈশ্বিক পৃথিবীর প্রত্যাশায় তারা প্রার্থনা করেছেন। জাগতিক কল্যাণের জন্য দেবী দুর্গার নিকট তারা প্রার্থনা করেছেন। এভাবেই দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল আমরা লক্ষ্য করেছি। এখনো এখানে আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক তৎপরতা রয়েছে। গোটা নগরীতে কিন্তু আমরা রাস্তার সড়কের মোড়ে মোড়ে এবং পুজো মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এখনো আমরা লক্ষ্য করছি। আমার পাশে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা এখানে অবস্থান করছেন। এভাবে প্রতিটি পুজো মণ্ডপেই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং দিনভর অঞ্জলি প্রদানের পর ভক্তরা এখানে এখনো সমাগম হচ্ছেন। মূলত পুজোর সময় সকালবেলাতে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করেছি এবং সন্ধ্যার পরে আরও ভিড় হবে এবং মহানবমীর যে আনুষ্ঠানিকতা এটি কিন্তু আজ সন্ধ্যার পরেই সন্ধি পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শুক্রবারে দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু 5 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব এবং বাঙালি সংস্কৃতির যে অবিচ্ছেদ্য অংশ এই শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। দোলা, এই ছিল বরিশাল থেকে মহা অষ্টমীর পুজোর সর্বশেষ তথ্য। জুয়েল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের বাঁশখালীর গুন্ডামারা এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাতি সহ ৯ মামলার আসামি মোহাম্মদ আলমগীর নিহত হয়েছেন। র্যাব জানায় ভোরে তাদের একটি দল নিয়মিত টহলে গুন্ডামারা এলাকায় গেলে একদল দুষ্কৃতিকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। পরে একজনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি 1 শুটার গান, একটি 3 কোয়ার্টার গান, একটি এলজি, একটি ছুরি ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করতে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সচেতনতার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। দুপুরে রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় বিট পুলিশিং সভা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারী, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরের লাবণী আক্তারকে দেখতে ভিড় করছে এলাকাবাসী। চিকিৎসক জানিয়েছেন, হরমোনজনিত কারণে এমন পরিবর্তন হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে ওষুধের প্রতিক্রিয়াতেও এমন হয়। টাঙ্গাইলের গোপালপুরের নঠুরচর পশ্চিমপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী লাবণী আক্তার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। কয়েক মাস আগে থেকেই লাবণী আক্তারের শারীরিক গঠনে পরিবর্তন আসতে থাকে। বর্তমানে সে মেয়ে থেকে পুরোপুরি ছেলেতে রূপান্তরিত হয়েছে। এরই মধ্যে লাবণী আক্তারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আব্দুল্লাহ আল জিহাদি। তার মাথার চুল এবং পোশাকেও এসেছে পরিবর্তন। ডাক্তারকে বলছি, ডাক্তার চেক আপ করে বলছি যে এটা আস্তে আস্তে শারীরিক পরিবর্তন হবে। আল্লাহর রহমতে আল্লাহ আমার মেয়ের থেকে ছেলে দিছে, আমি আল্লাহর রহমতে খুশি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই উৎসুক মানুষ লাবণীকে দেখতে ভিড় করছে। মেয়ে মানুষ ছেলে মানুষ হয়ে গেছে, এটা দেখবেন মেয়ে তো ছেলে তো এটা ঘটনা আমরা দেখতে আসি। চিকিৎসক জানিয়েছে, এমন ঘটনা নতুন নয়। সাধারণত হরমোনজনিত কারণে এমন হয়। কোনো কোনো ক্ষেত্রে ওষুধের প্রতিক্রিয়াতেও এমনটা হতে পারে। মেয়েদের শরীরে এমন কোনো সমস্যা হয়, যেমন জন্মগত কারণে হতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। টেস্টোস্টেরন তৈরি করে এরকম কোনো টিউমার যদি মেয়েদের দেহে তৈরি হয়, যেমন ব্রেনে হতে পারে, এটা পেটের মধ্যেও হতে পারে, তো সেই টিউমার থেকে যদি বেশি মাত্রায় টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরনের প্রভাবে মেয়ের দেখে ছেলেদের মতো পরিবর্তন আসতে পারে। এই চিকিৎসক জানান, হরমোন পরিবর্তনের কারণে অনেকে তৃতীয় লিঙ্গে পরিণত হয়। দীপ্ত, বার্তাকক্ষ। বয়ঃসন্ধিকালে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। সোমবার বিশ্ব কন্যা শিশু দিবসে রাজধানীর একটি হোটেলে কিশোরদের আত্মোন্নয়নে ইতিবাচক পরিবেশের ভূমিকা শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দিবসটি উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক যৌথভাবে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। আলোচনা শেষে ডাভ সেলফ এস্টিম প্রকল্পের উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে রাজশাহী বিভাগের ৩৫টি স্কুলে ১,৪০০ কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে মুজিব গ্রাফিক নভেল সিরিজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। অন্যান্য খবর নিয়ে ফিরছি শীঘ্রই।
আবারও স্বাগত সংবাদে। দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে মঙ্গলবার করোনায় ৬,৭৪৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৩,৮৯,০০০-এরও বেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১,৪৮০ জন মারা গেছে। এদিকে মডার্না বুস্টার ডোজ টিকার মানদণ্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের বিজ্ঞানীরা। বুস্টার ডোজ গ্রহণের আগে এবং পরে অ্যান্টিবডি স্তরের পার্থক্য যথেষ্ট বেশি ছিল না বলেও জানায় তারা। ভারতে ২ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সাবজেক্ট এক্সপার্ট কমিটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। নেপালের পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুগু জেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। বাসটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক। নেপাল ও ভারতের বড় ধর্মীয় উৎসব দশাইন পালন শেষে বাস করে বাড়ি ফিরছিলেন হতাহতরা। এবারে খেলার খবর। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ দল। ম্যাচের ৯ মিনিটে সুমন রেজার গোলে ব্যবধান তৈরি করে জামাল ভুঁইয়ারা। ৩ শতাধিক শাটলার নিয়ে আজ শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব ১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১। ৪ দিনের এই প্রতিযোগিতায় ছেলেদের এককে ১৩৪ জন, মেয়েদের এককে ২৫ জন, ছেলেদের ডাবলসে ৭৫ ও মেয়েদের ডাবলসে ১৫ জন শাটলার অংশ নিচ্ছেন। নকআউট পদ্ধতিতে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ২,০০০ কোটি টাকা পাচারের মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের এপিএস ফুয়াদ গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যে মানব পাচার চক্রের ৮ সদস্য গ্রেপ্তার। টুটুল ওভারসিজের মালিক ছিলেন মুদি দোকানদার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে নানা কর্মসূচি। করোনার কারণে এবারও ঢাকায় হয়নি কুমারী পূজা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।